everyone, how are you? Especially Mr. Mahfouz, Mr. Sohel, Mr. Riyad. I'm your teacher, and today I will be showing you how to approach for IELTS writing text 1, especially how to write and deal with the bar charts. You can see the bar chart. It's a step by step solution. আমি এটাকে বাংলা করেছি যাতে আপনারা বুঝতে পারেন, এবং আমার মনে হয় যে এই ভিডিওটা আপনারা দেখলে আপনারা প্রত্যেকেই বুঝতে পারবেন যে কিভাবে একটা বার চার্ট এটা হতে পারে লাইন, বার চার্ট অর পাই চার্ট, বাট কীভাবে আপনার অ্যাপ্রোচ করতে হয়। if you can deal with one bar chart, then you can deal with line chart or pie chart. Okay, so the first thing is how to answer IELTS writing tax 1 bar chart step by step solution. কীভাবে রাইটিং টাস্ক 1-এর উত্তর লিখবেন, লাইন চার্ট, বার চার্ট, পাই চার্ট সবগুলোর ক্ষেত্রে একই টেকনিক। একটা শিখলেই ধরেন যে বার চার্ট আপনি আরেকটা পাবেন। সো এখানে আপনাকে আপনার খেয়াল রাখতে হবে যে আপনার আইএলস যে রাইটিং টাস্ক 1 এটা আপনার 150 ওয়ার্ড, আপনি 20 মিনিট টাইম পাবেন, এবং আপনাকে যেইটাই দেওয়া হোক না কেন আপনাকে প্রথমেই যেটা করতে হবে যে এই টোটাল লেখাটাকে আপনার 3টা ভাগে ভাগ করে ফেলতে হবে। দ্য ফার্স্ট ওয়ান, অ্যাজ ইউ ক্যান সি, ইন্ট্রোডাকশন, একটি প্রারম্ভিক সূচনা আপনাকে লিখতে হবে, 1 থেকে 2 লাইন বা 2 থেকে 3 লাইন। তারপরে একটি জেনারেল ওভারভিউ লিখতে হবে, যেটাই দেওয়া আছে না কেন, যেমন ফর এক্সাম্পল ডিভোর্স রেট ইন ফিনল্যান্ড অ্যান্ড সুইডেন, এটার মূল বিষয়গুলো আপনাকে সংক্ষিপ্ত আকারে 2-3 লাইনের মধ্যে লিখতে হবে। দেন নাম্বার 3, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে স্পেসিফিক ফিচার্স, উল্লেখযোগ্য হ্রাস, বৃদ্ধি, পরিবর্তন এবং একটির সাথে আরেকটির তুলনা করতে হবে। এইটাই হচ্ছে সবথেকে মেইনলি ইম্পর্ট্যান্ট। সো এখানে আপনাকে ইন ডিটেলস কিছু হ্রাস, বৃদ্ধি, পরিবর্তন এবং স্পেসিফিক ফিচার্সগুলো উল্লেখ করতে হবে। যেমন নিচের উদাহরণটা আপনি খেয়াল করুন স্টেপ বাই স্টেপ। এখানে দেওয়া আছে দ্য বার চার্ট শোজ দ্য ডিভোর্স rates in 2 European countries from 2011 to 2015. Summarize the information by selecting and reporting the main features and make comparisons. Look, comparisons were relevant. So এখানে যে স্পেসিফিক ফিচার্স, এখানে কিন্তু আপনাকে একটির সাথে আরেকটির তুলনা, যেটা এখানে বলছে যে কম্প্যারিজনস করতে হবে, ওয়ার রিলেভেন্ট। আচ্ছা, তো ঠিক আছে। এখানে ইন্ট্রোডাকশনটা আপনারা কীভাবে লিখবেন তা আমি ফার্স্টে ব্যাখ্যা করতেছি। ইউ শুড স্টার্ট আনসার বাই রাইটিং অ্যান ইন্ট্রোডাকশন। দ্য ইন্ট্রোডাকশন ইজ 1 or 2 সেন্টেন্স। আপনাকে ইন্ট্রোডাকশন দিয়ে লেখাটা শুরু করতে হবে, যেটা 1-2 লাইনের মধ্যে, যেখানে আপনি মেইনলি আসলে প্যারাফ্রেজ করবেন। যেমন এখানে আপনার যেই জিনিসটা দেওয়া আছে, দ্য বার চার্ট শোজ দ্য ডিভোর্স রেট ইন 2 ইউরোপিয়ান কান্ট্রিজ ফ্রম 2011 to 15। সো আপনারা এখানে দেখেন যে আমি কীভাবে সূচনাটা লিখছি। বাট প্রথমেই আপনাকে যেটাই দেওয়া থাকুক না কেন, বার চার্ট, লাইন চার্ট, আপনাকে বের করতে হবে হোয়াট ইয়োর গ্রাফ শোজ। আপনার গ্রাফ, বার, পাই চার্ট কী তথ্য দেখাচ্ছে, এটা আপনাকে বের করতে হবে। এখানে আপনাকে দেখেন, এখানে আপনাকে দেখাচ্ছে যে উপর থেকে দেখাচ্ছে যে আপনার 60%, 0% to 60%, যেটা কিনা আপনার ভার্টিক্যাল অ্যাক্সিস, আর হরিজন্টাল অ্যাক্সিস ফ্রম লেফট টু রাইট, সেখানে আপনার শো করতেছে 2011 to 2015। আর যেটা উপরের নিচে সেটা হচ্ছে কি আপনার ভার্টিক্যাল অ্যাক্সিস, সেখানে আপনার পার্সেন্টেজ শো করতেছে ডিভোর্স রেট ইন ফিনল্যান্ড অ্যান্ড সুইডেন। দ্য রেড ওয়ান ইজ সুইডেন, দ্য ব্লু ওয়ান ইজ ফিনল্যান্ড। ওকে, সো আপনাকে বের করতে হবে যে গ্রাফ, পাই চার্টটা কী তথ্য দেখাচ্ছে, এবং ফর হোয়াট পিরিয়ড অফ টাইম, কোন সময় থেকে কোন সময়কাল পর্যন্ত, বছর, মাস নাকি দিন। এখানে কিন্তু বছর দেওয়া আছে, অ্যাজ ইউ ক্যান সি 2011 to 2015। সো কীভাবে সূচনা লিখবেন, আমি নিজে একটা সূচনা লিখে দিলাম। খেয়াল করুন যে আমি কিভাবে প্রদত্ত প্রশ্নটাকে ভিন্ন সমার্থক সিনোনিম দিয়ে একটু অন্যভাবে লিখছি। সাবধান, হুবহু তুলে দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে আপনি মার্কস লুজ করবেন।
আমি এখানে লিখছি, আপনারা একটু কম্পেয়ার করলে আপনারা এই জিনিসটার সাথে আপনারা কম্পেয়ার করবেন যে আমি এই জিনিসটা কীভাবে লিখছি। দ্য বার্থ চার্ট প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট দ্য পার্সেন্টেজ অফ ডিভোর্স রেট ইন ফিনল্যান্ড অ্যান্ড সুইডেন বিটুইন 2011 and 2015, whereas এখানে দেওয়া ছিল দ্য বার্থ চার্ট শোজ দ্য ডিভোর্স রেট ইন 2 ইউরোপিয়ান কান্ট্রিজ ফ্রম 2011 to 2015। আপনারা এখানে পরিবর্তনগুলো খেয়াল করুন। সো আপনারা কি দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে প্রদত্ত ইনফরমেশনকে কীভাবে সমার্থক শব্দ দিয়ে ভাষান্তর বা প্যারাফ্রেজ করেছি? ক্যান ইউ সি হাউ আই ইউজড সিনোনিমস টু প্যারাফ্রেজ দ্য ইনফরমেশন? এখানে খেয়াল করুন, কোশ্চেনে দেওয়া আছে বার্থ চার্ট প্রশ্নে ইনফরমেশনগুলো যেভাবে লেখা ছিল সেটাকে একটু ঘুরিয়ে পিছিয়ে আমি শব্দ ব্যবহার করে 2-3 লাইনের মধ্যে একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে। নিচে খেয়াল করুন, আপনার কোশ্চেনে দেওয়া ছিল শোজ, সেখানে আমি লিখছি প্রোভাইডস ইনফরমেশন অন অর অ্যাবাউট ডিভোর্স রেট। কোশ্চেনে দেওয়া ছিল ডিভোর্স রেট, আমি সেখানে লিখছি পার্সেন্টেজ অফ ডিভোর্সেস টু ইউরোপিয়ান কান্ট্রিজ, সেখানে আমি লিখেছি ফিনল্যান্ড এবং সুইডেন। ইটস গুড টু বি মোর স্পেসিফিক, আপনি কোন দেশ দুইটা সম্বন্ধে আপনি বলতেছেন সেটার ব্যাপারে স্পেসিফিকলি আমি সেখানে উল্লেখ করছি, যেটা কিন্তু কোশ্চেনে ছিল না। আর ফ্রম 2011 to 2015 আমি এখানে লিখছি জাস্ট ফ্রমের জায়গায় আমি লিখছি বিটুইন 2011 অ্যান্ড 2015। লুক, আপনার পরিবর্তনগুলো খেয়াল করুন। ওকে, ফ্রম ইজ রিপ্লেসড বাই বিটুইন, শো এর জায়গায় আমি এখানে প্রোভাইডস ইউজ করছি। ওকে, দেন কামিং টু দ্য সেকেন্ড পার্ট, আপনি কীভাবে জেনারেল ওভারভিউ লিখবেন। ওকে, এখানে আপনার 2 থেকে 4 লাইন লিখতে হবে। সেকেন্ড প্যারাগ্রাফে টু মেক দ্য মেজর ট্রেন্ডস easier to notice, you can outline Sweden's bar and Finland's bar. ওকে, এখানে আপনাকে 2 থেকে 4 লাইনের মধ্যে মানে মেজর যে ট্রেন্ডগুলো সেইগুলো ব্যাখ্যা করতে হবে। এখন আপনারা খেয়াল করুন যে ইন টার্মস অফ সুইডেন, দেখেন সুইডেনে কিন্তু লাল রঙের দেওয়া আছে। ইন টার্মস অফ সুইডেন সবসময় একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড শো করছে। সি দ্য এই যে লাল রঙের যে অ্যারোটা সেটা সুইডেন একটু ডাউনওয়ার্ড ট্রেন্ড শো করছে, whereas in Finland experience an upward trend, ফিনল্যান্ড কিন্তু একটু একটু করে বাড়ছে। ওকে, বোথ কান্ট্রিজ শোড ফ্লাকচুয়েশনস, দুটো কান্ট্রির ক্ষেত্রেই কিছু কিছু ফ্লাকচুয়েশনস এবং আপস অ্যান্ড ডাউন শো করছে। আর নাম্বার 4 হচ্ছে ইনিশিয়ালি ফিনল্যান্ড হ্যাড এ লোয়ার রেট। 2011-এ আপনারা দেখেন ফিনল্যান্ডে আপনার 38% ছিল, বাট ইন সুইডেন ইট ওয়াজ অ্যারাউন্ড 45%. ওকে, সো দিস ইজ দ্য মেইন features or major trends that you have to describe. So আপনারা যখন সেকেন্ড পার্ট, যেমন ফর এক্সাম্পল আপনারা যখন জেনারেল ওভারভিউ লিখবেন তখন আপনারা শুরু করবেন একটা ওয়ার্ড দিয়ে, সেই ওয়ার্ডটা হচ্ছে দেখেন এখানে আমি উল্লেখ করে দিয়েছি, ইউজ দ্য ওয়ার্ড ওভারঅল টু স্টার্ট ইউর জেনারেল ওভারভিউ। ইন আওয়ার কেস দ্য ওভারভিউ মে লুক অ্যাজ ফলোস, আপনারা ওভারঅল দিয়ে শুরু করবেন। দেখেন আমি এখানে কীভাবে লিখেছি, so overall Sweden experienced a downward trend, সর্বোপরি সুইডেন একটি নিম্নমুখী ট্রেন্ড শো করছে, while যখন ফিনল্যান্ড showed an upward trend, ফিনল্যান্ড একটি ঊর্ধ্বমুখী ট্রেন্ড শো করছে থ্রু আউট দ্য পিরিয়ড। এই 5 বছর 2011 থেকে 2015-এর মধ্যে সুইডেন একটা নিম্নমুখী ট্রেন্ড শো করছে এবং ফিনল্যান্ড একটা ঊর্ধ্বমুখী ট্রেন্ড শো করছে। তারপরে আমি লিখেছি বোথ কান্ট্রিজ
ডিভোর্স রেট হ্যাড সাম ফ্লাকচুয়েশন, দুটা কান্ট্রির ডিভোর্স রেটেই কিছু ফ্লাকচুয়েশনস আছে। অলদো, যদিও ফিনল্যান্ড ইনিশিয়ালি হ্যাড এ লোয়ার রেট, আমি এখানে ফার্স্টে ব্যাখ্যা করেছিলাম যদিও ফিনল্যান্ড 2011 সালে লোয়ার রেটে ছিল ডিভোর্স রেটের ক্ষেত্রে, বাট আপনারা দেখেন 2015-এ এসে কিন্তু ফিনল্যান্ডের ক্ষেত্রে ডিভোর্স রেটটা বেড়ে গিয়েছে। সো দিস ইজ দ্য মেজর ট্রেন্ডস, দিস ইজ ইউ হ্যাভ টু রাইট ইন 3 or 4 sentences. Okay, I think you have got the idea. Now coming to the second part, specific details. This is where you will write what you will write উল্লেখযোগ্য হ্রাস, বৃদ্ধি, পরিবর্তন এবং একটির সাথে আরেকটি তুলনা। ওকে, সো এখানে আপনি যেটা সলভ করে দিয়েছি সেটা হচ্ছে স্পেসিফিক ট্রেন্ডস। আফটার উই হ্যাভ রিটেন দ্য ইন্ট্রোডাকশন, আমরা যখন ইন্ট্রোডাকশন এবং জেনারেল ওভারভিউ লেখা শেষ হয়ে যাবে, ইটস টাইম টু গিভ দ্য স্পেসিফিক ডিটেলস। এখন সময় হচ্ছে স্পেসিফিক ডিটেলসটা উল্লেখ করা। You should describe the specific features in 2 or 3 some paragraphs, দুই থেকে তিনটা প্যারাগ্রাফের মধ্যে আপনাকে এটা বলতে হবে। সো এখানে আপনি কিভাবে শুরু করবেন, আপনি শুরু করতে পারেন, আপনি সুইডেনের ডিটেল দিতে পারেন এবং ফিনল্যান্ডের ডিটেল দিতে পারেন। যখন দুটা কান্ট্রি অথবা দুইটা সিটি অথবা দুইটা জিনিসের মধ্যে আপনি কম্পেয়ার করবেন, দ্য সিম্পলেস্ট ওয়ে অফ গ্রুপিং ডাটা, সবচেয়ে সহজ মানে ডাটাগুলি গ্যাদার করা সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে ডেসক্রাইব ইচ কান্ট্রিজ ট্রেন্ড ইন সেপারেট প্যারাগ্রাফ। আপনারা ফার্স্টে সুইডেন নিয়ে একটা প্যারাগ্রাফ লিখবেন, তারপরে ফিনল্যান্ড নিয়ে আপনারা একটা প্যারাগ্রাফ লিখবেন। ওয়েন গিভিং স্পেসিফিক ফিচার্স, যখন আপনারা স্পেসিফিক ফিচার দিবেন, ইউ হ্যাভ টু রাইট এক্সাক্ট নাম্বারস অ্যান্ড পার্সেন্টেজেস অ্যান্ড ইনক্লুড অ্যাজ মাচ ডিটেলস অ্যাজ ইউ ক্যান। যখন আপনারা স্পেসিফিক ফিচার লিখবেন তখন আপনারা ঠিক এক্সাক্ট নাম্বার এবং এক্সাক্ট পার্সেন্টেজ দিবেন। যদি আপনারা এক্সাক্ট নাম্বার দিতে না পারেন, যেমন এটা কি 40 ফর এক্সাম্পল এটা কি 42% নাকি 45%, এখানে আপনারা বলবেন যে জাস্ট ওয়েল above 40%, or in terms of Sweden the red mark here, just well below 50%. Okay, so okay, let's go to the third part. এখানে just have a look at this. In our cases আপনারা প্রথমে জিনিসটা করবেন যে কিভাবে স্পেসিফিক থার্ড পার্টটা লিখবেন। আপনারা সুইডেন নিয়ে একটা প্যারাগ্রাফ লিখবেন, তারপর ফিনল্যান্ড নিয়ে একটা প্যারাগ্রাফ আর কি লিখবেন, এবং আপনারা এক্সাক্ট নাম্বারস এবং পার্সেন্টেজটা লিখবেন এবং যতটুকু ডিটেলস পসিবল হয় সেটা উল্লেখ করার চেষ্টা করুন। নাও আপনারা দেখেন যে আমি এখানে কীভাবে লিখছি। সুইডেনস ডিভোর্স রেট ওয়াজ অ্যাবাউট 45% ইন 2011। সুইডেনের ডিভোর্স রেট ছিল 45%। সি, এই যে সুইডেনের ডিভোর্স রেট ছিল অলমোস্ট, কারণ আপনি কিন্তু শিওর না যে এটা 45 নাকি 46, সো ইউ হ্যাভ টু রাইট অ্যাপ্রক্সিমেটলি, অ্যারাউন্ড, অ্যাবাউট, মানে আপনি মানে শিওর না, বাট ইউ হ্যাভ টু ইউজ approximately, around, about, this sort of word. Okay, so দেখেন সুইডেনের রেট কিন্তু আপনার ইনিশিয়ালি 45% ছিল। ওকে, so see, Sweden's divorce rate was about, দেখছি তারা এখানে about ইউজ করছে, about 45% in 2011, being higher than Finland's rate by approximately 8%, যেটা কিনা ফিনল্যান্ড থেকে 8% বেশি ছিল। ফিনল্যান্ডে কত ছিল? ফিনল্যান্ডে আপনার ধরেন যে আপনার 40
পার্সেন্ট ছিল বা 42% ছিল, যেটা সুইডেনের থেকে আপনার 8% কম, সেটাই সেখানে তারা উল্লেখ করছে। বিং হায়ার, সুইডেনের ডিভোর্স রেট 45% ছিল 2011-এ, যেটা কিনা বিং হায়ার ফিনল্যান্ডস রেট অ্যাপ্রক্সিমেটলি 8%, যেটা কিনা ফিনল্যান্ডের 8%, ফিনল্যান্ড থেকে 8% বেশি ছিল। ওকে, বিং হায়ার। দেন you have to use these sort of words: then, besides, however, moreover, likewise. Then, comma, it rose to almost 50% in 2011. সো সুইডেনের ক্ষেত্রে আপনার 2011-এ এটা অলমোস্ট, দেখছেন এখানে কিন্তু 50% তারা কিন্তু রিচ করা নেই, বাট অলমোস্ট 50%। দেন ইট রোজ হোয়াট, দেন ইট রোজ। আপনাকে মনে রাখতে হবে, আপনারা কিন্তু এই প্যারাগ্রাফটা, যেটা এই যে প্যারাগ্রাফটা, এইখানে আপনারা সুইডেন নিয়ে বলতেছেন। সো দেন ইট রোজ টু অলমোস্ট 50% ইন 2012। হাউএভার, এটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস, হাউএভার, মোরওভার, লিঙ্কার্স অর কানেক্টরস। হাউএভার, the figure showed a gradual decrease to about 47% in 2013 and continued to decline steadily to the end of the period, reaching around 45% in 2014 and hitting a low point of about 37% in 2015. ওকে, তো এখানে কি বলছে যে হাওয়েভার এই ফিগারটা একটা নিম্নমুখী গ্রাজুয়াল ডিক্রিজ শো করছে, যেটা কিনা 2013 সালে 47% ছিল। 2013 সালে আপনারা লাল দাগটা খেয়াল করুন, এখানে 2013 সালে এটা 45%-এ ছিল এবং কন্টিনিউড টু ডিক্লাইন, যেটা আস্তে আস্তে ডিক্লাইন বা ডিক্রিজ করছে স্টেডিলি, মানে আস্তে আস্তে স্টেডিলি, যেটা ডিক্লাইন করছে। এই যে দেখেন আপনারা, সুইডেনের রেটটা কিন্তু ডিক্লাইন করছে এবং দ্য রেড অ্যারো, এটা আস্তে আস্তে ডিক্লাইন করছে। সো ডিক্লাইন করছে কীভাবে? ডিক্লাইন করছে 47% in 2013 and continued to decline steadily to the end. একদম 2015 সাল পর্যন্ত তারা ডিক্লাইন করছে, রিচিং অ্যারাউন্ড 45% in 2014, যেটা রিচিং অ্যারাউন্ড অর অ্যামাউন্টিং অর সামিং আপ, এই ধরনের কিছু ওয়ার্ড আপনাদেরকে শিখতে হবে। reaching around 45% in 2014। এখানে দেখেন 40 in 2014-এ এটা এক্স্যাক্টলি আপনার 45%-এ রিচ করছে। দেন দ্য লাস্ট লাইন, যেটা কিনা সুইডেন নিয়ে তার লেখছে, অ্যান্ড হিটিং এ লো পয়েন্ট। সুইডেনের ক্ষেত্রে এই গত 5 বছরে সবচেয়ে লো পয়েন্ট ছিল 37% ইন 2015। সো 2015-এ এটা অ্যাপ্রক্সিমেটলি 37% ছিল, যেটা কিনা এই আপনারা যতগুলো রেড বার দেখতেছেন তার মধ্যে কিন্তু লাস্টেরটাই সবচেয়ে কম। সো 2015-এ সুইডেনের ক্ষেত্রে ডিভোর্স রেট সবচেয়ে কম ছিল, হিটিং 37% in 2015। ওকে, সো দিস ইজ দ্য সুইডেনস প্যারাগ্রাফ। ওকে, এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা ফিনল্যান্ড, এই যে বোল্ড করে দেওয়া আছে, ফিনল্যান্ডের ক্ষেত্রে আপনারা কীভাবে ব্যাখ্যা করবেন। ওকে, আচ্ছা, এখন আমরা আসতেছি ফিনল্যান্ডের ক্ষেত্রে। আপনাদেরকে আমি বলেছিলাম যে যখন পার্ট 3, যে প্রত্যেকটা লেখাকে আপনি তিনটা ভাগে আপনি ভাগ করবেন। ইউ হ্যাভ টু ডিভাইড your writing text 1 into 3 parts, like introduction, general overview, and specific details or detailed description. So detailed description এর ক্ষেত্রে
আপনারা এখানে দেখেন, এখানে ফার্স্টে কিন্তু সুইডেন নিয়ে আমরা বলছি, তারপরে আমরা এখন ফিনল্যান্ড নিয়ে বলবো। সো পার্সেন্টেজ অফ ডিভোর্সেস ইন ফিনল্যান্ড, এক্সট্রিমলি সরি গাইস, আসলে এটা আপনাদেরকে হাতে নাতে ধরে ধরে দেখালে খুব ভালো হতো, বাট ডিউ টু কোভিড-19 সিচুয়েশন উই হ্যাভ টু টেক দ্য অনলাইন ক্লাসেস। রাইটিং টাস্ক 1 শিখতে আপনাদের হয়তো 2 দিন লাগবে, এবং রাইটিং টাস্ক 2 শিখতে হয়তো বা 2 দিন লাগবে, 2 and 2 অনলি 4 days। বাট আমি এই ভিডিওটা তৈরি করতেছি ফর টেকিং দ্য অনলাইন ক্লাসেস, সো আমার মনে হয় আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। ওকে, সো পার্সেন্টেজ অফ ডিভোর্সেস ইন ফিনল্যান্ড, আমি এখানে ফিনল্যান্ড নিয়ে বলতেছি, পার্সেন্টেজ অফ ডিভোর্সেস ইন ফিনল্যান্ড ওয়াজ লেস দেন 40% ইন 2011। 2011-এ ফিনল্যান্ডের ডিভোর্স রেট ছিল 40%-এর নিচে। এই যে দেখুন এখানে দেওয়া আছে ফিনল্যান্ড, যেটা কিনা ব্লু মার্ক, আপনারা দেখেন 40%-এর, এই যে 40%-এর নিচে, মানে 36-7% ছিল। আচ্ছা, তারপরে কী শো করলো, তারপরে দেখাচ্ছে অ্যান্ড ইট ইনক্রিজড ইন 2012, সরি, ইট ডিক্রিজড ইন 2012, 2012 সালে গিয়ে এটা কমে আসছে। ওয়েন অ্যাবাউট 1/3 অফ ম্যারেজেস ইন ফিনল্যান্ড এন্ডেড উইথ এ ডিভোর্স রেট, যখন কিনা ফিনল্যান্ডের 1/3 বৈবাহিক অবস্থা ডিভোর্স রেটে রূপান্তর নেয়, অ্যাজ অপোজ টু অলমোস্ট হাফ ইন সুইডেন, যেটা কিনা সুইডেনের অর্ধেক। ওকে, সো আমরা এখানে কি দেখতে পাচ্ছি তাহলে যে 2011 সালে এটা আপনার 37 বা 38% ছিল, যেটা 2012 সালে গিয়ে 32%-এ চলে আসছে, যেখানে আপনার সুইডেন, লাল দাগটা খেয়াল করুন, সুইডেন কিন্তু বাড়ছে। সো সুইডেনের ক্ষেত্রে সেটা প্রায় 1/3 বাড়ছে, বা 3 গুণ বাড়ছে। আপনারা 32 থেকে আপনারা ধরেন যে 50%, প্রায় 20% ইনক্রিজ হয়েছে। আপনারা এটাও লিখতে পারেন যে ইন 2012 Finland's divorce rate was almost 32%, and which was almost 20% higher or lower than Sweden's divorce rate. Okay, এত কঠিন করে এখানে আমি যেভাবে লিখেছি এত কঠিন করে লেখা লাগবে না যে ফিনল্যান্ড ended with a divorce as opposed to almost half in Sweden. This is one structure. There are many structures that you can use and you can write. So you have to, আমি আপনাদেরকে প্রতিদিন কিছু কিছু টাস্ক দিব, এবং আপনারা টাস্কগুলো আমাকে সেন্ড করবেন ইমেইলে, আমি ঠিকমতো কারেকশন করে দেবো। ওকে, আচ্ছা, তারপর আসে however, যেখানে the figure experience a steady growth. However, the figure experience a steady growth. Steady মানে ধীরে ধীরে। এখানে আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখাবো যে কখন গ্রাজুয়ালি, কখন স্টেডিলি, কখন শার্পলি, কখন ড্রামাটিক্যালি ইউজ করতে হয়। আমি আরেকটা ভিডিও আর কি করবো। সোহেল ভাই মনে হয় এটা আমি আপনাকে দেখিয়েছি, বাট ফর মিস্টার রিয়াদ অ্যান্ড ফর মিস্টার মাহমুদ it's quite a new thing. I will make a video of that and I will send it to you. So however, the figure experience a steady growth during the next two years. নেক্সট 2 ইয়ার্সের মধ্যে একটা স্টেডি গ্রোথ শো করছে। কার ক্ষেত্রে? ফিনল্যান্ডের ক্ষেত্রে আপনারা দেখেন যে 2012 সালে আমরা ছিলাম 13-14, এই 2 বছরে তারা একটা স্টেডি গ্রোথ শো করছে। যেমন এখানে ছিল আপনার 33%, এখানে হচ্ছে গিয়ে আপনার 37%, এখানে হয়তো বা আপনার 40%। সো এটা একটা স্টেডি গ্রোথ শো করছে, সেটাই এখানে লেখা হয়েছে স্টেডি গ্রোথ। ইট রোজ, তারপরে দেখেন ইট রোজ টু approximately 39% in 2013.
ইট রোজ, যেটা বেড়ে গিয়েছিল অ্যাপ্রক্সিমেটলি। ইউ আর ইউজিং অ্যাপ্রক্সিমেটলি বিকজ ইউ আর নট শিওর ওয়েদার ইট ইজ 39% ইন 2013। তাহলে দেখি ঠিক আছে কি না। 2013-এ এটা অ্যাপ্রক্সিমেটলি 39%-এ গিয়েছিল, মানে 14-এর 40%-এর কিছু নিচে। আপনারা এখানে এভাবে লিখতে পারেন যে ইট ওয়াজ জাস্ট বিলো 40% ইন 2016। এটাকে এভাবেও লেখা যায়, হ্যাঁ, জাস্ট বিলো 2013, দেন ইনক্রিজড বাই অ্যারাউন্ড 3% ইন 2014, যেটা কিনা 2013-এ ছিল 39% এবং 2014-এ গিয়ে 3% হারে বাড়ছে। বাই ইনক্রিজড বাই অ্যারাউন্ড, যখন আপনারা বলবেন যে 3% হারে বেড়েছে, তখন ইউ হ্যাভ টু ইউজ বাই। ইনক্রিজ অ্যাট 3% না, ইনক্রিজড অফ 3% না, ইনক্রিজড বাই 3% ইন 2014। সি 2014-এ আপনার এটা যদি 37% হয়, তাহলে এটা 40%, মানে 3% হারে আর কি বাড়ছে। ওকে, আচ্ছা, সো ভিডিওটা খুব লম্বা হয়ে যাচ্ছে। লেটস ফিনিশ দিস আপ অ্যান্ড look at the last line and remain steady for the next year. নেক্সট ইয়ারে সেটা একদম ঠিকঠাক ছিল। নেক্সট ইয়ারের এই 2014 এবং 2015-এ আপনার অলমোস্ট সেম ছিল ইন টার্মস অফ হোয়াট? সুইডেন? নো, ফিনল্যান্ড, দ্য ব্লু ওয়ান। So in 2014 the data remained same, or there was a plateau from 2013 to 2014, or data remained same, or data was almost the same, অনেকভাবে লেখা যায়। আউটরেসিং দ্য রেট অফ সুইডেন, যেটা সুইডেনের যে ডিভোর্স রেটটা ছিল, সুইডেনের ডিভোর্স রেটটাকে আপনার ছাড়াই গেছে। আপনারা দেখেন 2015-এ সুইডেনের ডিভোর্স রেট ছিল কম, কিন্তু ফিনল্যান্ডের ডিভোর্স রেট ছিল বেশি। আউটরেস, আউটরেস মানে ছাড়াই যাওয়া, আউটরেস। এই যে look at the word outrace, see this word outrace, outrace the rate of Sweden, যেটা কিনা সুইডেনের রেটকে ছাড়া গিয়েছে। ইয়া, সো দিস ইজ হাউ you have to deal with writing task 1. আমি pretty much শিওর যে আপনারা, আমি আপনাদের সবাইকে বলেছি যে মনিরুজ্জামানের রাইটিং ফ্ল্যাশ বইটা কিনতে, এবং আমি এখানে একটা ভিডিও তৈরি করে দিলাম, এবং এটা আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব, এবং সেখান থেকে আপনাদেরকে শেয়ার দিয়ে দিব। দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম টকিং অ্যাবাউট। এবং লাস্টে একটা কনক্লুশন লেখা যেতে পারে, বাট কনক্লুশনটা এখনই খুব বেশি একটা ইম্পর্ট্যান্ট না। আপনারা ফার্স্টে এই 3টা পার্ট শিখেন, দেন it will be, then you will get, if you follow this technique, then you will get at least 6.5 or 6. বাট একটা জিনিস খেয়াল রাখবেন, এভাবে, এটা আমি হয়তো একভাবে লিখেছি, যেহেতু আমি একজন আইএলটিএস ট্রেনার, আমি অনেক কঠিন ভাষা দিয়ে লিখতে পারি, যেটা হয়তো আপনারা পারবেন না। সো আপনারা নর্মালি যতটুকু পারবেন ততটুকুই আমাকে হোমওয়ার্কগুলি সাবমিট করেন। আস্তে 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 জিনিসগুলো আরও ইমপ্রুভ হবে। রোম ওয়াজন্ট বিল্ট ইন এ ডে, রোম ওয়াজ বিল্ট ব্রিক বাই ব্রিক, আস্তে আস্তে, হ্যাঁ। সো টিপস, এখানে কিছু টিপস দেওয়া আছে, ওয়েন আপনারা টিপসগুলো একটু পড়ে নেবেন। When analyzing a bar chart, we cannot always give exact details due to inaccuracies of the chart. যখন বার চার্ট, পাই চার্ট বা লাইন চার্ট যা কিছু ব্যাখ্যা করবেন না কেন, আপনারা কখনো এক্সাক্ট ডাটা দিতে পারবেন না যে হ্যাঁ এটা 40% ছিল, হ্যাঁ এটা 39% ছিল। আপনি কখনই শিওর না যে ডাটাগুলো অ্যাকুরেট কিনা। সো ইউ হ্যাভ টু ইউজ দ্য ওয়ার্ড অ্যারাউন্ড, সি অ্যারাউন্ড, অ্যাপ্রক্সিমেটলি, অ্যাবাউট। সো এগুলো হচ্ছে মানে প্রায় মোটামুটি 39% ছিল, প্রায় মোটামুটি এত পার্সেন্ট হার কমছে। ওয়েন গিভিং ইন এক্সাক্ট ডাটা, যখন আপনারা ইন এক্সাক্ট ডাটা শো করবেন। আর গিভ, আর দ্য লাস্ট টিপ ইজ
গিভ ডাটা ফর ইচ ইয়ার শোন অন দ্য টেক্সট। প্রত্যেকটা বছরের ডাটাগুলো আপনারা এখানে উল্লেখ করবেন। বাট তার মানে এই না যে আপনি এখানে সুইডেনে ছিল 2011 সালে এত পার্সেন্ট, ফিনল্যান্ডে ছিল এত পার্সেন্ট, 2012-তে এত পার্সেন্ট, এইভাবে আপনারা কন্টিনিউয়াসলি বলে যাবেন। আপনারা একটা বলবেন, বলার পরে আপনারা কম্পেয়ার করবেন যে এটা কত পার্সেন্ট বেশি ছিল সুইডেনের থেকে বেশি বা কম, বা এটা আপনার লাস্টে 2015-এ গিয়ে যদিও ফিনল্যান্ড 2011 সালে খুব কম ডিভোর্স রেট ছিল, কিন্তু 2015-এ গিয়ে সুইডেনের ডিভোর্স রেটটা কমছে, কিন্তু ফিনল্যান্ডের ডিভোর্স রেটটা বাড়ছে। সো এইভাবে আপনাকে ব্যাখ্যা করতে হবে। আপনারা যদি ধরে 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 সব কিছু ব্যাখ্যা করেন, দেন ইউ উইল নট গেট মোর দেন 5. ওকে, সো this is Mohammad Maruf Hossain. My nickname is Lisan. I am a 7 holder in IELTS and ex-English language trainer at British Council. So I wish you good luck. Oh yeah, আমি এখানে কিছু প্র্যাকটিস দিয়ে দিয়েছি। এখানে আপনারা এই ফিল ইন দ্য গ্যাপসগুলো বাসায় বসে বসে ফিল আপ করবেন অ্যান্ড সেন্ড ইট টু মি। I will check it and I will give you my feedback. Okay, সি এটা 190 ওয়ার্ড, যদিও 150 ওয়ার্ড, 170-এর ওয়ার্ড বেশি লেখা ঠিক না, বাট 190 ওয়ার্ড আমি লিখেছি জাস্ট ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং। ওকে, so that's all for today and I wish you good luck and happy IELTS hunting, and I hope that if you can stick with me for writing tasks 1 and 2 শিখতে লাগবে 4 দিন, রিডিং শিখতে লাগবে আপনার 3 দিন, লিসনিং শিখতে লাগবে আপনার 2 দিন, আর স্পিকিং প্রতিদিন আমার সাথে আধা ঘন্টা করে আপনারা স্পিকিং প্র্যাকটিস করবেন। আমি আপনাদেরকে যখনই আপনারা নক করবেন যে ভাইয়া আপনি কি অনলাইনে আছেন কি না, নাও আই এম ফ্রি, ক্যান ইউ কাম টু দ্য অনলাইন, আমি সারাক্ষণই আর কি ফ্রি থাকি, হয়তো বা 2-1টা সময় আমি হয়তো বা বাহিরে যাই। সো জাস্ট কল মি। হ্যাঁ, আমাকে আপনি 100টা কোয়েশ্চেন করেন, কোনো সমস্যা নেই, বাট আমার কোনো স্টুডেন্ট 6.5-এর নিচে পায় নাই। সো প্লিজ টেক ইউর টাইম, মেক এ গুড প্রিপারেশন অ্যান্ড I wish you good luck. Okay, so this is writing text 1. আপনারা আগে 1টা শিখেন, তারপরে আমি আপনাদেরকে কীভাবে টাস্ক 2 লিখতে হয় সেটা আর কি শো করতেছি। ওকে, থ্যাংক ইউ, বাই বাই।